স্বাগতম আপনাকে ফেয়ারকাস্টের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের সামনে রিভিল করবো আশিক জিন পার্ট 3, যা আমাকে কুড়িগ্রাম থেকে এক আপু পাঠিয়েছে তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনে তারপর শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন আর কথা না বেড়ে শুরু করা যাক আজকের ঘটনা। বলছে তাসনিম আপু। 3 দিনের সেই বিকালে সেই ভণ্ড হুজুর একদম মুমূর্ষু রোগীর মতো কাঁপতে কাঁপতে ফুপুর দরজায় এসে হাজির হলেন। তিনি এসে কাঁচুমাচু হয়ে বললেন, তাসনিমের সাথে আমার একান্তে কিছু জরুরি কথা আছে। যেহেতু পরিবার ওনার কুকীর্তির কথা জানতো না, তাই ভেবেছিলেন হয়তো আমার জন্যই ভালো, তাই আমাকে দেখলেন এবং আমার বাসার লোকজন ওনার সাথে আমাকে যেতে বললেন। আলাদাভাবে আমি ওনার সামনে যেতেই হুজুর একদম চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কাকুতি মিনতি করে বলল, বোন, আমার ক্ষমা করে দাও। কিন্তু ওনার মুখটা দেখা মাত্রই জানি না কেন আমার এত ক্রোধ চেপে বসলো যে আমি সজার ওনার গালে একটা কষে চড় দিলাম। কেন মারলাম তা আমি ঠিক জানি না। চড়টা মারাটা আমার ঠিক হয়েছে কি অন্যায় হয়েছে ঠিক সেটাও বলতে পারবো না। তারপর হুজুর আর একটা কথা না বাড়িয়ে চুপ করে মাথাটা নিচু করে চলে গেল সবার থেকে বিদায় নিয়ে। বাইরে কেউ চরের দৃশ্যটি দেখেনি, জানতেও পারেনি। যাই হোক, পরদিন আমার ছোট মামা ইতালি থেকে দেশে ফিরলেন। আমার এমন অদ্ভুত অসুস্থতার খবর শুনে তিনি ওই দিনই আমাকে বিকালে দেখতে এলেন। বিকালে মামা এসে পুরো ঘটনাটা শুনে গভীর স্তব্ধ হয়ে বসলেন এবং বললেন, ভূতের আসর বা জিন বলতে কিছু হয় না। আর যদি জিন হয়েও থাকে তবে কবিরাজের পাশাপাশি তাসনিমকে ভালো এক মানসিক বিশেষজ্ঞ ডাক্তার দেখান। দুটো চিকিৎসার পাশাপাশি চলুন। মনের মধ্যে তখন ডাক্তার বা কবিরাজ দেখানোর বিন্দু মাত্র ইচ্ছাও ছিল না। তবুও মামার পীড়াপিড়িতে 2 দিন পর তার এক চিকিৎসক বন্ধুর পরামর্শে আমরা ঢাকা রওনা হলাম। ঢাকায় পৌঁছে আব্বুর প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমার যাবতীয় অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা বিস্তারিত বর্ণনা দিলেন। সব শুনে ডাক্তার আমাকে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে মূল্যায়ন করলেন। তিনি জানালেন আমার লক্ষণগুলো মূলত ঘুমের ঘোরে হ্যালুসিনেশনের সাথে গভীরভাবে সম্পর্কিত হতে পারে। ঘুমে, জাগরণে, সূক্ষ্ম সীমানায় মস্তিষ্কের স্নায়বিক রাসায়নিক ভারসাম্যহীনতা থেকেও এমন বাস্তব অনুভূতির সৃষ্টি হতে পারে। ডাক্তার আমাকে পরামর্শ দিলেন স্ট্রিক্ট স্লিপ হাইজিন, স্ট্রেস ম্যানেজমেন্ট, সিবিটি এবং প্রয়োজনীয় অনুযায়ী মেডিসিন ও নিয়মিত ফলো আপ চালিয়ে যেতে। যথারীতি আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সায়েন্টিফিক চিকিৎসা শুরু করলাম। এভাবে 2-3 দিন কেটে গেল, কিন্তু আমার মনে পড়ে সেই স্বপ্নের গহীনে অদেখা সত্তাটি বলেছিল 7 দিনের জন্য মিশরে যাচ্ছে, তারপর সে ফিরে আসবে। কিন্তু 7 দিন তো পার হয়ে গেল। তবে কি সত্যি এতদিন ঘটে যাওয়া সবকিছু আমার মস্তিষ্কের নিছক ভুল বা ভ্রম ছিল? এর আগে হুজুরের সন্তান মারা যাওয়া কি নিছকই এক কাকতালীয় ঘটনা ছিল? না, তা তো হতে পারে না, কারণ এর নিজে আমি ঘটনার ভুক্তভোগী। আমি জানি কোনটা নীরব বাস্তবতা আর কোনটা কল্পনার জগৎ। আমি যদি কেবল মানসিক সমস্যাই হতো তবে এত অবিশ্বাস, অবাস্তব স্পর্শ এত নিখুঁতভাবে মনে রাখতাম কিভাবে? এভাবেই দিনের পর দিন যেতে লাগলো। আমার ডাক্তার, ওষুধ এবং থেরাপি চলতে লাগলো। এর মাঝেই হঠাৎ আমার বড় চাচ্চু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। আমরা সবাই ওনাকে দেখতে ওনার বাড়িতে গেলাম। বিশেষের কারণে আম্মু আব্বু সেদিন চাচ্চুদের বাড়িতেই থেকে গেলেন। আর আমি, আমার বড় চাচাতো বোন এবং ওনার স্বামী আমাদের নিজের বাসায় ফিরে এলাম। সেদিন রাতে আমরা খুব আড্ডা দিলাম, গল্প করলাম। ঠিক রাত 1টার দিকে যে যার যার মতো নিজের রুমে ঘুমাতে গেলাম। গভীর রাত, নিঝুম অন্ধকারে হঠাৎ ঘুমের মধ্যে এক সুবাসিত স্পর্শ। আমার মাথায় অনুভূতি হলো, আমি চমকে উঠে জেগে উঠলাম। তাতে আমার গায়ে রক্ত হিম হয়ে যাওয়ার কথা ছিল। দেখি আমার মাথার কাছে বিছানায় বসে আছে এক সুগঠিত, দীর্ঘদেহী, অপূর্ব সুন্দর পুরুষ। লোকটির চেহারা একদম স্বাভাবিক, আর তার শরীর এক পরম স্বর্গীয় আতরে সুবাস ভেসে আসছে, আমার চারপাশ ভরিয়ে দিচ্ছে। লোকটির গায়ের রং খন্দ শেফালি ফর্সা। আমি কসম খেয়ে বলতে পারি আমার পুরো জীবনে আমি এত চোখ ধাঁধানো রূপবান পুরুষ আর একটিও দেখিনি। আমি ভয় পেয়ে কিছু একটা বলতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। অথচ অদ্ভুত বিষয়, আমি এক অচেনা পুরুষকে মাঝরাতে নিজের ঘরে দেখেও আমার মনে সামান্য ডর ভয়ও ছিল না।
লোকটি আমার অচেনা, অথচ তাকে যে কত জনম ধরে চিনি। হঠাৎ সে তার মায়াবী চোখ জোড় দিয়ে আমাকে এক পলক তাকালো, বিছানার একপাশে ঘষে ঘষে বসে অদ্ভুত এক মিষ্টিতে হাসতে লাগলো। আজ আমার ওই নতুন রূপ তোমার কেমন লাগছে তাসলিম? তার কণ্ঠ শুনে আমার গলা শুকিয়ে এলো। আমি কম্পিত গলায় আস্তে করে বললাম, কিসের রূপ? কে আপনি? এই অন্ধ ঘরে ঢুকলেন কিভাবে? সে অত্যন্ত শান্ত ও হাসি মাখা মুখে উত্তর দিল, আমি হলাম নাসের, তোমাকে স্বপ্নে হাত ধরে উত্তাল সমুদ্রে নৌকায় আলম্বিন করা সেই লোকটি। সিয়াম ভাই, বিশ্বাস করুন, এই কথাটা শোনা মাত্রই ভয়ের বদলে আমার শরীরে এক অপরিসীম প্রশান্তি অনুরাগ জোয়ারে বয়ে গেল। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আপনি তো আগে কালো রূপে ছিলেন, এখন এত অবিশ্বাস্য সুন্দর হলেন কিভাবে? নাসিদ মুচকি এসে বলল, আমরা জিন জাতি, এমন অনেক অধরা অলৌকিক ক্ষমতার অধিকারী যা মানব জাতিরা কল্পনাও করতে পারবে না। শোনো তাসনিম, মিশরের ভূখণ্ডিত বরাবর উপরের অদৃশ্য আকাশে সানুয়াবাদ নামক এক গোপন স্থান আছে, যেখানে উচ্চ স্তরের জিনদের বসবাস। আমি সেখানে গিয়েছিলাম শুধু তোমার ভালোবাসার টানে। তোমাকে পাওয়ার জন্য আমি আমার আদি কামাসক্ত জয়ানুবেগ ধর্ম ত্যাগ করে খাঁটি মুসলিম হয়েছি। আর আমার বর্তমান এই চিরসুন্দর রূপ পেয়েছি আমার পরম শ্রদ্ধেয় বড় দাদা ভাইয়ের কাছ থেকে, যার বয়স বর্তমানে 1320 বছর। এই নতুন রূপ পাওয়ার পর আমি মিশরের রাজধানীতে এক মানুষের রূপ ধারণ করে বাজার করতে গিয়েছিলাম, শুধুমাত্র তোমার জন্য দুটি বিশেষ অলৌকিক পাথর কিনে আনতে। সে পরম মমতায় আমার চিবুক স্পর্শ করে বলল, এবার হা করো তাসনিম, আমাদের রাজ্য থেকে তোমার জন্য নিয়ে আসা এক অদ্ভুত ফল আমি তোমাকে খাইয়ে দিই। আমি কেন যেন এক মায়াবী মন্ত্রে মুগ্ধ হয়ে বাধ্য হয়ে মুখ হা করে সেই ডুমুর ফলের মতো দেখতে এক ধরনের ফল খেয়ে দিলাম। ফলটা মুখে দেওয়া মাত্রই রসনায় যে স্বর্গীয় স্বাদের সৃষ্টি হলো, এই পৃথিবীতে এমন কোনো ফল নেই যার স্বাদের সাথে এর তুলনা করা যায়। আমার পুরো মুখ এক অপার্থিব মিষ্টতায় ভরে গেল, আর মুহূর্তেই মনে হলো আমি বোধহয় এক বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুখী ও ধন্য নাগরিক। না, আজ আমি কোনো স্বপ্ন দেখছিলাম না, আমি সজ্ঞানে পূর্ণ জাগ্রত অবস্থায় সবকিছু স্পষ্ট দেখছিলাম। আর সে আমার চোখের সামনে বাস্তবে রক্ত মাংসের অবয়বে বসেছিল। সিয়াম ভাই, আগে থেকেই বলে রাখা ভালো, আমার সেই সঙ্গী চিন নাসির যে দুটি রহস্যময় অলৌকিক পাথর নিয়ে এসেছিল, সেগুলো আমার কাছে পরম যত্নে গচ্ছিত আছে। আমি পাথর দুটির ছবি তুলে স্পষ্ট করে আপনাকে পাঠিয়ে দিব, যদি আপনি চান তাহলে। অদ্ভুত বিষয় হলো, তার নিয়ে আসা সেই অপার্থিব ফলটি খাওয়ার পরপরই আমার শরীর ও মনে এক মাতাল করা অনুভূতির সঞ্চার হলো। এত মিষ্টি স্বাদ আমার জীবনে কখনো অনুভব করিনি। হঠাৎ নাসের নিচু ও কামার্ত স্তরে বলল, এইবার লক্ষ্মী মেয়ের মতো চোখ দুটি বুজে থাকো। আমি মুহূর্তের মধ্যে হিপনোটাইজ হয়ে পরম আবেশে চোখ বুজে ফেললাম। কে জানতো এরপর কি কি হতে যাচ্ছে। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগলো, তাসনিম, চোখ বুজে দেখো, কিছু দেখতে পাচ্ছ কিনা। আমি মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে দেখতে পেলাম এক পরম শান্ত স্বচ্ছ নীল সমুদ্র। সমুদ্রের তীর ঘেঁষে ফুটে আছে হাজারো রঙিন অপার্থিব ফুলের বাগান। চারপাশে পরিবেশটা এতই স্বর্গীয় বা সুন্দর, যা বলে বোঝানোর মতো না। এভাবেই কেটে গেল সারাটা রাত। তার মধ্যে আর কিছু আমার মনে নেই। পরদিন দুপুর 1টায় দরজায় প্রচন্ড কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভাঙলো। আমি জেগে কোনো মতো গিয়ে দরজা খুললেই আমার চাচাতো বোন বলল, একটু পর তো তোর আম্মু আব্বু চলে আসবে, তাই আমরা বাসায় রওনা দিচ্ছি। টেবিলের উপর তোর জন্য নাস্তা ডেকে রাখা হয়েছে, খেয়ে নিস। আমি বুঝতে পারলাম তারা সকালে উঠলেও আমার গভীর ঘুমে বিরক্ত না করে নিজেরা নাস্তা বানিয়ে খেয়ে আমার জন্য রেখে গেছে। তারা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রুমে এসেই বালিশের নিচে হাত দিয়ে দেখি সেই চকচক করা দুটি পাথর। আর বুঝতে বাকি রইল না, আমি পৃথিবীর কোটি মানুষের ভিড়েও অন্য জগতের এক বাসিন্দার ভালোবাসায় গাধা পড়ে গেছি। এরপর থেকে প্রায়ই আসতো নাসেদ নিঃশব্দে আমার ঘরে, এসে আমাকে নিয়ে যেত সে তার নিজস্ব জগতে।
এভাবেই কেটে গেল দীর্ঘ 6টি মাস। কিন্তু এরপর এক করুণ পরিণতি দেখা দিল আমার শরীরে। দিনের পর দিন আমার শরীর ভেঙে পড়তে লাগলো, আমি শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলাম। আমার ফর্সা মুখশ্রী ফ্যাকাশে নিস্তেজ হয়ে গেল। আমি নিজের এতটাই অন্ধভাবে আসক্ত হয়ে পড়লাম যে সে যদি কোনোদিন না আসতো আমি পাগলের মতো ছটফট করতাম। এখন আর আমার ডাক্তার, রুকায়া কিংবা কবিরাজের চিকিৎসায় বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আম্মু আব্বু আত্মীয় স্বজন আমার কঙ্কাল শরীর অবস্থা দেখে আমাকে কত জবরদস্তি করলো পুনরায় চিকিৎসা করানোর জন্য, কিন্তু আমি জেদ ধরে কখনোই চিকিৎসা সাড়া দিতাম না। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। 2022 সালের 14ই নভেম্বর, সেদিন রাতে নাসেদ আমার ঘরে এসে বিষ্ণু মুখে জানালো তাকে তার মায়ের জরুরি ডাকে ভারত যেতে হবে। বলে রাখা ভালো, সেটা তার আপন মা না, সৎ মা, যেখানে তারা এক অতি নির্জন অদেখা দ্বীপে বাস করে। আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেল। একদিনের কথা বলে গিয়েছিল, কিন্তু এরপর কেটে গেল দীর্ঘ 2টি মাস। আর দেখা নেই, কোনো বার্তাও নেই। এই 2 মাসের তার অনুপস্থিতিতে আমার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে অলৌকিকভাবে আবার ভালো হতে লাগলো। হঠাৎ একদিন রাতে আমি গা ছমছমে এক স্বপ্ন দেখলাম। সেই জিন নাসের অদ্ভুত ধরনের কিছু লতাপাতা ও শক্ত গাছ দিয়ে বাঁধা। লতাপাতাগুলো তাকে এক রহস্য নীল আলোয় নির্গত হচ্ছে। সে জখম অবস্থায় কান্নাকাটি করছে আর আমার দিকে অকুল হাত বাড়িয়ে দিয়ে বলছে। আমি স্বপ্নের মধ্যে থেকে জিজ্ঞেস করতে লাগলাম অলৌকিকভাবে। আমার স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল। সে কিছু বলার আর সুযোগই পাইল না। আজ এত বছর পার হয়ে যাওয়ার পরও কয়েক মাস পর আমি ঠিক ওই একই ভীতিজনক স্বপ্ন আবার দেখি। কিন্তু বাস্তবে নাসেদ আর কোনোদিন ফিরে আসেনি। এখন আমি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছি। আমি জানি আমি জানি না তার কি হয়েছে কিংবা সে কোন কারণে সেই বন্দী হয়ে গেল। আস্তে আস্তে এতগুলো বছর কেটে গেল। আগামী মাসে আমার শুভ বিবাহ ঠিক হয়েছে। আপনারা সবাই আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। যাই হোক, আপনার এবং আপনার ফেয়ারগাস টিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। প্রিয় ভিউয়ার্স, তাসলিমাপুর সেই প্রেমিক জিনের দেওয়া রহস্যময় পাথর দুটির আসল ছবি কি আপনারা দেখতে চান? দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিয়াম। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।